গুড আফটারনুন অ্যাসপিরেন্টস। তোমাদেরকে আজকে ঘুম থেকে জাগানোর জন্য একবার আসলাম, কারণ কালকে অ্যালার্ম বেজে গেছে। এই অ্যালার্মটা ঘুম ভাঙার না, এই অ্যালার্মটা হচ্ছে তোমরা যারা দীর্ঘ অনেক দিন ধরে বলছিলে স্যার ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, একটাই এক্সাম আছে হাতে, সেটারও ঠিকমতো টাইমে হচ্ছে না পরীক্ষা। তো সেই সব কিছু বাধা কাটিয়ে ফাইনালি ডাব্লিউবিপিএসসি ডাব্লিউবিসিএস 2024 সালের যে সিভিল সার্ভিস পরীক্ষা আমাদের স্টেট গভর্নমেন্টের অনুষ্ঠিত হয়, তার জন্য নোটিফিকেশান দিয়ে ফেলেছে। অলরেডি 24 ঘন্টা টাইম অতিক্রম হয়ে গেছে। তোমরা যারা ডেডিকেটেড অ্যাসপিরেন্ট আছো, আশা করি খুব ভালো করে জেগে উঠেছো এবং অলরেডি ইউটিউবে বিভিন্ন রকম মেন্টার বা টিচারদের ভিডিও দেখে বিভিন্ন জ্ঞান সম্পর্কে তুমি অবগত হয়েছো এই পরীক্ষাটা রিলেটেড আর কি। তো এই সব কিছুর বাইরে আর কি আমার কাছে এই জিনিসটা নিয়ে আলোচনা করার খুব একটা বলার জিনিস আলাদা করে সবার জন্য নেই। কাদের জন্য নেই আগেই বলে দিই, যারা ইয়ার আফটার ইয়ার মেন্স পরীক্ষা দিয়েছো এবং ইন্টারভিউ অবধি গিয়ে কেটে গেছো, মেবি তাদের জন্য এটা খুব বেশি রিলেটেবল টপিক না, তো তারা আরামসে স্কিপ করে যাও। আদার দেন দেম যারা যারা আছো, যারা এবছর নতুন ডাব্লিউবিসিএস দেবে, যারা একদম আশা হারিয়ে ফেলেছিলে, বিভিন্ন রকমভাবে ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলে, কোনো রকমভাবে ঠিকঠাক স্টাডি প্ল্যানে চলতে পারছিলে না, তাদের জন্য বিশেষত আজকের এই ছোট্ট ভিডিওটা আমি বলতে চাই, ঠিক আছে? আর এটা বলার পিছনে আরেকটা কারণ হচ্ছে, বিগত 24 ঘন্টায় আমার কাছে তোমরা অনেকেই যারা আছো, আমার চেনা পরিচিত যারা অ্যাসপিরেন্ট আছো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, যারা অপশনাল ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জেনারেল ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের অনেকে তোমরা যারা জানিয়েছো, তাদের উদ্দেশ্য একই সাথে বলে দেওয়ার জন্য এই ভিডিওটি করা। তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কাজের কথা হচ্ছে এটা যে 18 তারিখ, আজকে হয়ে গেল 15 তারিখ, কারণ তোমার কাছে হাতে এখনও 3 দিন সময় আছে। আমি আগেও বলেছি ডাব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ কোন ওয়েবসাইটে হচ্ছে, ক টাকা দাম, এইটুকু জানা ছাড়াও আরও বিশেষ কিছু জানার আছে। সেটা কি না, টোটাল যে নোটিফিকেশানটা আছে না, ওটা থরলি একবার তোমরা রিডিং দেওয়ার চেষ্টা করো। কাজটা অনেকেই করতে পারবে না হয়তো আমার বলার পরও, কিন্তু যারা করবে আমি তাদেরকে আগে থেকেই অ্যাডভান্স সাধুবাদ জানাই। কারণ এটা একটা অ্যাসপিরেন্টের প্রথম, এটা তো আর যে কোনো অ্যাসপিরেন্ট না, ডাব্লিউবিসিএস একটা শুধুমাত্র জব এই হিসাবে না, এটা একটা সার্ভিস। এই সার্ভিসে আসার আগে তুমি একবার নিজেকে ভাবো যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো। প্রথম পেজটা খুললেই তুমি দেখতে পাচ্ছ গ্রুপ এ সার্ভিসের 6টা পোস্ট, এবং তারপরের পেজে গ্রুপ বি সার্ভিসের পুলিশ সার্ভিস থেকে যে পোস্টটি অর্থাৎ ডিএসপি, তার ইকুইভ্যালেন্ট যে চাকরি, সেইটার সম্বন্ধে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তাই তো? এইবার তুমি একবার চোখ বন্ধ করে ভেবে বলো তো যে এই সার্ভিসে এই একটা গুরুত্বপূর্ণ পোস্টে আসার আগে আমরা কি এটুকুও সচেতন হব না যে একটা এত বড় এক্সাম, যেটা নিয়ে এতদিন ধরে ইচ্ছা ছিল, মানে মাচ কোভেটেড এক্সাম হতে চলেছে, তার একটা নোটিফিকেশান আমি পড়বো না ধৈর্য রেখে? তা তো করলে হয় না। অন্তত এটা আমার মানসিকতাকে অ্যাটলিস্ট অ্যাফিলিয়েটেড করে যে না, আই এম রেডি ফর দিস এক্সাম অ্যান্ড আই এম বিল্ড ফর ইট, তাই না? তো সেই অ্যাটিচিউডটার জন্যই, এছাড়া বিভিন্ন ইনফরমেশান যেটা তোমরা ইউটিউব হাতড়ে খুঁজে বেড়াও, আমি জানি না কেন, সেটা তো ওখানেই লেখা আছে। তো সেই জিনিসটাকে তোমরা আগে ভালো করে জিস্ট আউট করো, তার ফলে তোমরা বুঝতে পেরে যাবে যে ওখানে কি বলতে চেয়েছে, কি তার ব্যাখ্যা। এরপরেও যদি কিছু না বোঝার থাকে, বা ইংলিশ টার্ম বুঝে হয়তো অনেক সময় আমরা অনেকে আছি কি ওটাকে অবগত করতে পারি না, তখন তুমি আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তার যথোচিত অ্যান্সার দেওয়ার। তো আজকে আমি সেটা সম্পর্কেই বলতে চাই। হাতে এখনও 3 দিন আছে, তোমরা আপাতত ফর্ম ফিল আপ করা ছাড়া দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ কাজ যেহেতু নেই, তারা করে ফেলো। ইন দ্য মিন টাইম, যাদের এই মুহূর্তে পুলিশের সাব ইন্সপেক্টরের মাঠ আছে, মাঠের এক্সামটা বাকি আছে, পিইটি অ্যান্ড পিএমটি, যাদের ক্লার্কশিপ মেন্স আছে, যাদের ডাব্লিউবিসিএস গ্রুপ ডির ইন্টারভিউ চলছে, তারা নিজেদের জায়গায় মোটামুটি ফোকাস থাকো। মানে যেই প্র্যাকটিসটা এতদিন করছিলে সেই জায়গাটায় কোনো রকমভাবে ঢিলা দিও না, ওইটা চলতে থাকুক। কারণ নৌকা অনেকটা তীরে চলে এসছে তার, তাই না? তো সেই হিসাবে, কারণ এক্সাম যেহেতু টেন্টেটিভলি বলেছে মার্চের নাগাদ হবে, অর্থাৎ এখন আমার কাছে কিছু না হলেও ক্রুডলি ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরও প্রায় 90 ডেজ থাকবে, এবং এখন যদি আমি সেটাকে কাউন্ট করি, মোটামুটি ধরে নেওয়া যায় 4 মাস মতো টাইম পাওয়া যাবে। তো ক্লার্কশিপ বা অন্যান্য যে সামনের তোমাদের প্রগতিশীল পরীক্ষাগুলো আছে, সেগুলো দেওয়ার পরও এটা নিয়ে বোধ হয় মোটিভেটেড হয়ে বা
এম করে পড়া যেতে পারে, তার জন্য ওগুলোতে যেন প্রিপারেশানে ভাটা না পড়ে, তাই না? তো সেটার কারণে প্রথমে আমি বলি, যেটা তোমরা জানতে চেয়েছো স্যার কিছু স্ট্র্যাটেজি বলুন। প্রতি বছরই তাই হয়, এবং তোমরা ফর্ম ফিল আপ করার পরই এই জিনিসটা আমাকে জানাতে চাও। আমি প্রতি বছরই মোরলেস একই কথা বলি, কারণ এই পরীক্ষাটার যেহেতু কাট অফ এবং ভ্যাকেন্সি এই দুটো হেরফের হওয়া ছাড়া আর কিছু যেহেতু আর হেরফের হবে না, তো সেই অর্থে আমারও বলার বিশেষ কিছু, আমার কেন কাউরই এমন কিছু থাকবে না যেটা আগে কখনো বলিনি এবং এবার বলছি, তাই না? তো সেই হিসাবে তোমরা যারা আমার চ্যানেলে আগে ডাব্লিউবিসিএস নিয়ে বানানো যে স্ট্র্যাটেজিটার অল ইন ওয়ান প্রিপারেশন যেটা, সেটা যারা দেখেছো তারা আশা করি সেই মতো পড়ছো, এবং তাদেরকে ফার্দার আর কিচ্ছু ওভার স্ট্র্যাটেজিস্ট হতে হবে না, কারণ স্ট্র্যাটেজির সাথে তোমার স্কোরিং বা সার্থকতা সবসময় সমানুপাতিক হবে না। তো হিয়ার এক্সিকিউশন ম্যাটার্স, মানে কতটা তোমরা বাড়িতে নিজেকে এক্সিকিউট করবে সেইটাই হচ্ছে আসল দেখার বিষয়। তো প্রথমেই বলি, সাবজেক্টগুলোকে আমি লিখেছি এখানে, এবং কত করে কি স্কোরিং আছে সেটাও তো আমরা জানি, যে 25 করে মার্কস প্রিলিমিনারি এক্সামে 200 মার্কসকে ক্যারি করার জন্য বিভিন্ন জিনিস থাকে, হিস্ট্রি, আইএনএম, জিওগ্রাফি, ম্যাথ, জিআই, জিকেসিএ, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি ইত্যাদি জিনিসগুলো থাকে। এইবার আমরা কি করব, এগুলোর উপর একটা টোটাল, আমরা প্রথম দিন থেকে না প্রিপারেশানটা, যেটা মিডিওকার বা বিলো মিডিওকার ছেলেমেয়েরা একটু ভুল করি, কি ভুল করি, ভেবে নিই না আগে একটা প্রিলিমস এক্সামকে গলিয়ে নিই, তারপর তো টাইম পাবোই, সেই মতো স্ট্র্যাটেজি তৈরি করে করবো। এখন আর টাইমে হয়ে উঠছে না। তো যা টাইমে হয়ে উঠছে না তাকে কিন্তু টাইম দিতে হবে। অন্য সব এক্সামের ক্ষেত্রে বলি যে না, সব কিছু ফ্যামিলি বা রিলেশান বা কাজ ঠিক রেখেই করা উচিত, কিন্তু এইটা শুধুমাত্র আমি সেটা বলবো না, কারণ এইভাবে এই এক্সামটা আজকালকার দিনে যেখানে কাট অফ বা ট্যালেন্টেড ছেলেমেয়েদের যে ব্যাপক একটা কিউ, আনএমপ্লয়মেন্ট অবস্থায় যে কিউ থাকে, সেটা যেহেতু দেখা গেছে, আমি সেটা বলবো না। টাইম বের করতে হবে, না করলে আর দ্বিতীয় কোনো উপায় থাকবে না, এটাই তোমাদের জেনে এগাতে হবে। আর এই এক্সামটা প্রিপারেশান যদি তুমি ঠিকঠাক নিতে পারো, তুমি আরও বাকি যতগুলো এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তাদের সব কটার মধ্যে তুমি একদম শীর্ষের দিকে এগিয়ে থাকবে, এটুকু আমি হলপ করে বলতে পারি। কারণ এটাই এই এক্সামটার বিশেষত্ব, সিলেবাসটা এত হিউজ কভারিং দিয়েছে যে তুমি যেটাতেই এগিয়ে রাখবে নিজেকে পরের এক্সামের জন্য, সেটা তোমাকে দ্বিগুণ অ্যাডভান্টেজ দেবে, তাই না? তো সেই হিসাবে আমরা বলছি, আমরা ওর জন্য কী করবো, ডে ওয়ান থেকে প্রিলিমস প্লাস মেন্সের ইন্টিগ্রেটেড যে স্কোর সেটা নিয়েই মাথা ব্যথা করবো, আর কিচ্ছু না। তো আমি একটা অ্যাপ্রক্স স্কোর লিখে রেখেছি। প্রথমত হিস্ট্রি, জিওগ্রাফি, আইএনএম আর সায়েন্স, এই দুটোর প্রিলিমস এবং মেন্স মিলে প্রায় 400 মার্কস আসে। তোমরা একটু বাড়িতে এগুলো ক্যালকুলেট করে দেখো। এগুলো বিশেষ আমাকে ব্যাখ্যা করে দেখালে ভিডিওটা অযথা কারণে লেন্দি হয়ে যাবে। আর ম্যাথ, জিআই আর ইংলিশ মিলে মোটামুটি 450 মার্কস থাকে। এই 450 মার্কসের মধ্যে দেখবে সবটা ক্লিয়ার হয়ে গেছে। তো প্রথম গ্রুপটাকে আমরা নাম দিয়েছি হিউজ এক্সটেন্ট অফ সিলেবাস, কারণ কি হিস্ট্রি, আইএনএমের যে জায়গাটা সেটা একটা বিরাট সিলেবাস, এবং সায়েন্সেরও তো আবার একটা এমন আনপ্রেডিক্টেবিলিটি জায়গা আছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই চারটে ছাড়াও কম্পিউটার সায়েন্স রিলেটেড কিছু বা অন্যান্য যা কিছুকে টেকনোলজি বলে আমরা হিসাব করি, সবেতেই কিন্তু এই সায়েন্সের ভূমিকাটা আছে, তাই না? তো তোমরা যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছো, যারা প্রিভিয়াসলি মেন্স অ্যাটেন্ড করেছো, তারা তো আমার কথাটা বুঝতেই পারছো। যারা দেখো নি তারা একটুখানি সেটা দেখে নিও, তোমাদের মধ্যে আমার কথাটার প্রতি ক্রেডিবিলিটি আসবে, যে না স্যার বলছেন যখন এই জিনিসটা এভাবে লুক আউট করা উচিত, তাই না? তো হিউজ এক্সটেন্ট হিসাবে গ্রুপ ওয়ান। আর তারপরেরটা হচ্ছে টপ প্রায়োরিটি অফ স্কোরিং, কারণ এইখানটার স্কোর তোমাকে না ব্যাপকভাবে জিতিয়ে রাখবে। আমি এটুকু তোমাকে একদম আমার নিজস্ব অভিজ্ঞতা বলো বা দীর্ঘদিনের একটা যে অবজারভেশন থেকে বলতে পারি, এই ম্যাথ, জিআই পেপার আর ইংলিশ পেপার, এই দুটোর প্রিপারেশান একদিনে সম্ভব না, এক মাসে সম্ভব না। এমনটা না যে একবার পড়ে নিলেই হয়ে গেল, এটাকে না রিভাইজ করতে হয়। এই জায়গাটা একটা রিভিশনের খুব গুরুত্ব আছে, এবং এর স্কোরটা তোমাকে বহু লোকের থেকে এগিয়ে রাখবে। তো সেই হিসাবে এটাকে টপ প্রায়োরিটি স্কোরিং দেওয়া হয়েছে। তারপর জিকেসিএ, অর্থাৎ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্ডিয়ান পলিটিক্স যে ব্যাপারটা থাকে, সেটা তো তোমরা মোটামুটি 230 মার্কস মতো টোটাল ফোকাস এরিয়া পাবে। এই জায়গাটা এই এক্সামের জন্য, মানে ডাব্লিউবিসিএস ফোকাসিং এক্সামের জন্য একদম স্পেশাল
জায়গা, কারণ পলিটি অনেকটা প্রশ্ন আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশ অনেক দিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও ঘুরে ফিরে প্রশ্ন দেয়। তার নাম্বার অফ কোশ্চেন্সও বেশি থাকে, যেটা বোধহয় অন্য অন্য কোনো এক্সামে এত বেশি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না, যেটা এই 230 মার্কসের মধ্যে। মানে ধরো প্রিলিমসে প্রায় 15টার মতো তো থাকেই কারেন্ট অ্যাফেয়ার্স মিনিমাম, আর মেন্সে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পেপার 4-এ সেখানেও থাকে প্রায় 50 থেকে 60টা তো হবেই মিনিমাম। তো সেই হিসাবে দেখো অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স একটা পড়ার বিষয় থাকে। তো সেই জন্য আই উড সাজেস্ট যারা প্রিলিমস মার্চ মাসে অ্যাটেন্ড করবে তারা মার্চ থেকে রিভার্স যে 9 মান্থ আছে সেই 9 মান্থে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করো। আই মিন টু সে 2025 সালের মোটামুটি মে মাসের পর থেকে যা হয়েছে আমার মনে হয় এটা ফোকাসে রাখা উচিত। এইখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা খুব ভালো করে কভার করতে পারবে। ঠিক আছে, তাহলে মে 2025 অনওয়ার্ড এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা রেডি করো, তাহলে দেখবে এই এক্সামটার জন্য তোমরা অনেকটাই প্রিপেয়ার থাকবে। নেক্সট, মিড প্রায়োরিটি এরিয়া। মিড প্রায়োরিটি এই কারণ আমরা বেঙ্গলি পেপারটাকে এই মুহূর্তে অনেকেই আমার ভিডিও শোনার পরও হয়তো স্ট্রেস দিয়ে পড়বে না, কারণ সে ভাবে এক তো মাদার ট্যাঙ্ক, আর 2 নম্বর এটা নিয়ে ভাবনা চিন্তা করার জন্য আমার প্রিলিমসটা ক্রস করে অনেক টাইম পাওয়া যাবে। আবার অনেকে ভাবে যে না, বেঙ্গলি তো আমি ছোটোবেলায় মোটামুটি নিজের ল্যাঙ্গুয়েজ বলে ভালোই পারতাম, সেটাকে আমি পরে ম্যানেজ করে নেবো। এই কারণে হয়তো প্রায়োরিটি কম দেবে আমি বলার পরও, সেই অর্থে বলা। আর ইকোনমিক্সের তো যেহেতু মার্কস প্রিলিমসে মোটামুটি 10 থেকে 12টা প্রশ্ন তো থাকেই, আর মেন্সে থাকে প্রায় 100টা, অর্থাৎ 112 থেকে 15টা কোশ্চেন মোটামুটি ইকোনমিক্স থেকে পাওয়া যাবে। তো সেই হিসাবে তোমরা এই জায়গাটাকে খুব ভালো করে ক্যারি করো। তো এইটাকে পড়ার বিষয়ে যে টাইম অ্যালোকেশনটা থাকে না, এইটা একটা গুড স্ট্র্যাটেজিস্টের কাজ হতে পারে। শুধু সেটুকুই শুনে রাখো আপাতত। কোনো সাবজেক্টের জন্যই প্রথমে মোর দেন 1 বুকসকে ফলো করতে যেও না। আমি ইউটিউব চ্যানেলে স্মার্ট বুক লিস্টের দেখবে একটা ভিডিও করে রেখেছি, তোমরা সে বুক লিস্ট দেখে নাও। বাট পড়বে 1 সাবজেক্ট 1 বুক। তার মানে হিস্ট্রি আইএনএমের জন্য একটাই বই তোমরা চুজ করে আগে সেটাকে রিভাইজ করো, পুরো সেটাকে পড়ে ফেলো। সায়েন্সের জন্য একটাই যে কোনো বই, ম্যাথ জিআই ইংলিশ অনুরূপভাবে যে কটা সাবজেক্ট বলা আছে সব কটার একটা একটা করে বই আগে তুমি ওভারঅল কমপ্লিট করো। এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা করে ফেলো। এবং এই প্রিপারেশানটা করার সময় আমি তোমাকে বলবো যে টাইম অ্যালোকেশানটা যেটা আমি করে দিয়েছি আগেও, আমার অল ইন ওয়ান প্রিপারেশান আমি বলেছি যে 4-3-2-1 টাইম অ্যালোকেশান রাখো। অর্থাৎ এই অনুপাতে তোমার সারাদিনের যে পড়ার সময়টাকে সেটাকে ডিভাইড করে নেয়। ধরা যাক কোনো একটা ছেলে বা মেয়ে দিনে 5 ঘন্টা পড়ে মাত্র, তাহলে 5 আওয়ার্সকে তোমরা এই রেশিওতে অর্থাৎ 4-3-2-1-এ ডিভাইড করে দাও, তাহলে কত হয়? 2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা এবং আধ ঘন্টা। এই যে 4টে ভাগ হলো, এই 4টে ভাগে তুমি এই 4টে ভাগকে ফেলিয়ে দাও, যেটা সেকেন্ড ব্র্যাকেট করা পার্ট আছে। ওকে, এবার সেখানেও যেহেতু প্রত্যেক স্টুডেন্টের মেধা বা অলরেডি গ্রিপড এরিয়াগুলো সেম না, আমি সেই হিসাবে না দুটো ভাগ করে দিই, খুব সিম্পল। একটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য, একটা হচ্ছে আদার দ্যান সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য। কারণ বহু বছরই আমরা মেরিট লিস্ট মিলিয়ে পরবর্তীকালে, আমি শুধু আমার ব্যাচের কথা বলছি না, পরবর্তীকালেও যে সমস্ত ব্যাচগুলো বেরিয়েছে বা তার আগের ব্যাচগুলো, সব জায়গাতে একটা কাউন্ট করে দেখা গেছে সায়েন্স আর নন সায়েন্স এই একটা রেশিও খুব ড্রাস্টিক্যালি দেখা যাচ্ছে যে আপ হয়ে যাচ্ছে। অর্থাৎ সায়েন্স স্টুডেন্ট অনেক বেশি চলে আসছে এবং নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আর্টস এবং কমার্স বা অন্য বিসিএ ইত্যাদি ইত্যাদি ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা সেই আন্দাজে কাউন্টিং কম হচ্ছে সিলেকশানে। তো আমার মনে হয় তারা সবাই হয়তো এইটাকে ফলো করে না চলে যদি একটু উল্টে দেয় তাহলে বোধহয় কাজটা করতে পারে। কীরকম? বিশেষ করে যারা কমার্স আর আর্টস ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য আদার দ্যান সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, তারা কী করতে পারো, তারা এই 4টেকে 4-3-2-1 না করে 3-4-2-1 করো। অর্থাৎ 4-3টাকে 3-4 করে দাও। তার মানে বলতে চাইছি যে হিস্ট্রি আইএনএম জিওগ্রাফি সায়েন্স এটার জন্য যা সময়, তার থেকে বেশি সময়টা দাও ম্যাথ জিআই ইংলিশ এই সেকশানটার জন্য। কারণ তোমাদের জন্য এই সেকশানটাই কোনো একটা জায়গায় বোধহয় সাবডিউ হয়ে যাচ্ছে প্রিপারেশনের সময়। কোথায় যেন ম্যাথ জিআই টাইমের মধ্যে কমপ্লিট করে উঠতে পারছি না, তার এক্সপার্টাইজ পাচ্ছি না। কোথায় যেন ইংলিশ লেখার ক্ষেত্রে আমার জড়তা চলে আসছে। মেবি
আর্টস ব্যাকগ্রাউন্ডের অনেকেই আছো যারা গ্র্যাজুয়েট লেভেলে ইংলিশ লেখার বা চর্চার জায়গাটা অনেকটা থেকে বেরিয়ে আসো, মেবি এটা হতে পারে, এটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে। তোমরা খালি এই জায়গাটা সুইচ করে নাও, সায়েন্সরা করো 4-3 আর তোমরা করো 3-4, বাকি 2-1টা সেম। এইভাবে করে মোটামুটি জিনিসগুলোকে এগাও। লাস্ট একটা কথাই বলবো, নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অপশনাল পেপার কি একদম প্রথম দিন থেকে, যেদিন থেকে সিলেবাসের জানতে পারলে, যেদিন থেকে তুমি ফর্ম ফিল আপটা শেষ করলে, সেদিন থেকেই তুমি এটাকে একদম ডিপলি ডিপ হার্টেডলি এটাকে নিয়ে পড়তে থাকো। আমরা অনেকেই ভুলটা করি, এই অপশনাল পেপারটা কী নেব সেইটা ডিসাইড করার আগে পাশের কোনো দাদাকে জিজ্ঞেস করি। 3-4জন যদি একই পেপার নিয়ে পড়াশোনা করে, ধরা যাক কেউ 4জনই হিস্ট্রি নিয়ে পড়াশোনা করার ব্যাকগ্রাউন্ড, চলো তাহলে হিস্ট্রি অপশনাল পেপার নিয়ে নিই। এরকম বিভিন্ন দ্বিধা থেকে না তোমরা এই সাবজেক্টটাকে নাও এবং ভেবে নাও না প্রথমে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষা দিয়ে পাবো, তারপর অপশনালটাকে রেডি করব। কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়ালিটিটা আলাদা। তুমি যদি ডে 1 থেকে নিজেকে গ্রুপ এপির জন্য না প্রিপেয়ার করতে পারো, তাহলে কখনোই বি আর এ থেকে কেটে আসা ছেলেমেয়েদের যে সি আর ডিতে সিলেকশন হয়, সেই জায়গাটায় তুমি দখল হয়তো কিছুটা কম করতে পারো, মানে সেখানে প্রবাবিলিটি হয়তো একটু কমে যায়। এটা অভিজ্ঞতা থেকে বলছি বা আমার অবজারভেশন থেকে বলছি আমি। তো সেই জন্য এই জায়গাটাকে একদম অ্যাভয়েড করো না। যার প্রিপারেশান এখন খারাপ, যে সিভিল সার্ভিস নিয়ে কখনো ভাবনি, সে এখন হয়তো একটু দুর্বল মনশ্চিত্তে জিনিসগুলোকে দেখছো, দেখবে ওভার দ্য টাইম অফ 6 মান্থ এই জিনিসটা তোমার কাছে আর এতটা ভয়ের থাকবে না, যদি একটা ট্রু অপশনাল পেপার তুমি চুজ করতে পারো। এক্ষেত্রে বলে দিই, অপশনাল পেপার কী দেখে চুজ করতে হয়, কেন চুজ করতে হয় এবং কি ক্রাইটেরিয়াতে চুজ করা উচিত, সব কিছু নিয়ে একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি মাইন্ড ব্লোয়িং অপশনাল পেপারের ওপর। তো সেইটা তোমরা অবশ্যই একবার দেখে নিও, দেখবে এখান থেকে গাইডেন্সটা পেয়ে যাবে। প্রথম 7 দিন কেউ ফর্ম ফিল আপ করতে যেও না, অর্থাৎ অন্তত 25 তারিখ অবধি। কারণ কি এই সময়টা ওয়েবসাইটে বিভিন্ন রকম সবাই একসাথে যদি ঝাঁপিয়ে পড়ে ফর্ম ফিল আপটা করে, কিছু সমস্যা হলেও হতে পারে, হয়তো পেমেন্ট আটকে যেতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো প্রতি বছরই হয়। আই উড সাজেস্ট দ্যাট 25 তারিখের পর মোটামুটি ধরো যখন ইজি হয়ে গেল, তখন তোমরা একটা ভালো টাইমে, যখন আদার দ্যান অফিস আওয়ার্স, যে সময়টা ইন্টারনেটের অ্যাক্টিভিটি একটুখানি ভালো থাকে, কম থাকে, সেই সময়টা ফর্ম ফিল আপ করার চেষ্টা করো। তাহলে হয়তো তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবং যথাযথ ইনফরমেশানগুলো ঠিক করে চেষ্টা করো। যারা ইডাব্লিউএস ক্যাটাগরির প্রপারলি হকদার আছো, শুধুমাত্র তারাই সেটা ভরো। পরে এটা নিয়ে যেন কোনো সিলেকশন হওয়ার পথে গিয়ে কোনো ঝামেলা বা দুবিধা না হয়, এটাকেও তোমাদের খেয়াল রাখতে হবে। এবং আপাতত এইটুকু নিয়ে স্টার্ট করো, এর বেশি স্ট্র্যাটেজি খুঁজতে যেও না, বিফলে যাবে। তাহলে মেবি বিফলে যেতে পারো, কারণ কি এত বেশি স্ট্র্যাটেজি করলে তার এক্সিকিউশনটাও কঠিন হয়ে যায়, এবং আমাদের এখানে এক্সিকিউশনটাই ম্যাটার্স। স্ট্র্যাটেজি একটু দুর্বল হলে তোমার সিলেকশন যে আটকে যাবে এমনটা না। একবার ভেবে দেখো জিনিসগুলো। এবং তারপরও যদি আজকের আলোচনা বা ডাব্লিউবিসিএস 2024 নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও, আমি যথাযথ সময় তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবার প্রতি শুভকামনা থাকলো। ক্লার্কশিপ, এসআই এবং গ্রুপ ডি ইন্টারভিউ তোমরা ভালো করে দিও, এবং আগামীর পথে তোমাদের জন্য শুভকামনা থাকলো। এগিয়ে চলো, দেখা হবে, বাই।